সময় এক নীরব জলধারা, যার গতি বোঝা যায় না, অথচ সে বিরামীনভাবে বয়ে চলে, থামে না। নাসির উদ্দিন এবং মাহবুব আলম এক সপ্তাহ হয় চলে গেছেন। নিশাত আবারও দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়েছে। ইদানিং কোনো কিছুই তার ভালো লাগে না। বাবা শ্বশুর যেদিন চলে গেল সেদিনই এক বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়েছিল নিশাত। বাবা শ্বশুরকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেও ছিল সে। নাসির উদ্দিন, মাহবুব আলম দুজনের চোখেও ছিল নিঃশব্দ চলমল এক দিঘি। চাইলেও নিশাতের মতো কাঁদতে পারেননি তারা। নাসির উদ্দিন মেয়ের চোখের পানি মুছে দিয়ে মারওয়ানকে উদ্দেশ্য করে বলেছিল, আমার মেয়ের চোখের পানি দুশ্চিন্তা কিংবা মন খারাপের কারণ যদি আরেকবার হও এবং সেই কথা আমার কানে চাই, সেদিনই তোমার ঘরে হবে ওর শেষ পদরচনা। মনে রেখো, ও আমার রাজকন্যা। রাজকন্যা থেকে রানী হওয়ার প্রয়াসে তোমার ঘরে পাঠিয়েছিলাম। এর মান তুমি রাখতে পারো নি। রানী না বানাতে পারো, অন্তত চাকরানি বানিয়ে রেখো না। সম্মান দিতে না পারো, অসম্মানিত করো না। ব্যাস এতটুকু ছিল মেয়ে জামাইয়ের প্রতি তার নসিহত। মারওয়ান অসুস্থ শরীর নিয়ে শ্বশুরের কথা চুপচাপ শুনেছে। শেষে তার সুস্থতা কামনা করে যখন তারা চলে গেলেন, নিশাতের কান্না যেন কোনো মতেই থামতে চাইল না। মারওয়ান নিঃশব্দে ওই কান্না দেখেছে, না থামতে বলেছে আর না থামিয়েছে। নিশাতের স্কুলের ডেস্কে মাথা ফেলে পূর্ণ কথা স্মৃতি মন্থন করছিল। তার শরীরটা কয়েকদিন যাবৎ ভালো যাচ্ছে না, কেমন ক্লান্তি জরাজীর্ণ লাগে। স্কুল শেষ করে বাসায় গিয়ে নামাজটা পড়ে টানা ঘুমায়। ঘুম তার শেষ হয় না। ক্লাসের ফাঁকে ফাঁকে সময় পেলে ঘুমায়, যেন কত বছরের ক্লান্তি জেঁকে ধরেছে তাকে। রুবি ম্যাডাম ক্লাস শেষে করে এসে দেখে নিশাত মাথা ফেলে শুয়ে আছে। তিনি নিশাতের পাশের ডেস্কে বসে নিশাতকে উদ্দেশ্য করেই বললেন, অসুস্থ নাকি? নিশাত প্রত্যুত্তর করলো না। ততক্ষণে সে ঘুমের দেশে পাড়ি জমেছে। রুবি ম্যাডাম উত্তর না পেয়ে চিন্তিত ভঙ্গিতে নিশাতের কপালে ছুঁয়ে চেক করলো জ্বর কিনা। জ্বর তো নয়, তবে কি শারীরিক কিংবা মানসিক অবসাদ। নাজমা ম্যাডাম পেছন থেকে বললেন, আপনি তো আসেননি কয়েকদিন। ইদানিং উনি প্রতিদিন নিয়ম করে ঘুমান। মনে হয় সারা রাত ঘুমোতে পারে না। বাচ্চা, স্বামী, সংসার, চাকরি সব সামলাতে বেচারি হিমশিম খায়। বেচারি স্বামীটা ভালো পড়েনি, কাজ করে না, ফার্মের মুরগির মতো বসে বসে বিড়ি টানে আর বইয়ের টাকায় গেলে। আমার হাজবেন্ড এমন হলে কবেই ছেড়ে দিতাম। এসব কাপুরুষদের এত তোষামত করে চলতে হবে কেন? কতবার বলেছি লিগেল স্টেপ নিন, কিন্তু তিনি একেবারে দয়ার সাগর। মিসেস ফৌজিয়া নিশাত যেন ওই কাপুরুষের সংসার না করলে তার কত কিছু গোচ্ছা যাবে। এসব পতিব্রতা স্বভাবের জন্যই তাকে গোনায় ধরে না ওই লোক। রুবি ম্যাডাম মনোযোগ দিয়ে নাজমা ম্যাডামের কথাই শুনছিলেন। তিনি তো এসব কিছু জানতেন না। নাজমা ম্যাডাম এত কিছু জানলেন কি করে? রুবি ম্যাডাম বললেন, আপনি জানলেন কিভাবে তার হাজবেন্ড এরকম? কই, নিশাত ম্যাম তো কোনোদিন আমাদের সাথে তার পরিবারের বিষয়ে কিংবা স্বামীর বিষয়ে কোনো আলাপ করেনি। এমনকি তার হাজবেন্ডের চেহারাও তো দেখিনি কখনো। তাহলে আপনি এত কিছু জানলেন কিভাবে? নাজমা ম্যাডাম বললেন, আমি নিজ চোখে দেখেছি ম্যাডামের সাথে একবার। তখন থেকে চেহারা দেখলেই চিনে ফেলি লোকটাকে। প্রায়ই দেখি বিড়ি খায় আর ঘোরাফেরা করে। এই দেখে একদিন নিশাত ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম, কোনো কাজ বাজ করে না নাকি আপনার হাজবেন্ড? সারা দিনই তো এদিক সেদিক দেখি। তখন ম্যাডাম বলেছিলেন আপাতত চাকরি নেই, এমনিতেও আমাদের হাজবেন্ডরা প্রায়ই আমাদের ড্রপ করে নিয়ে যায়, কিন্তু তার হাজবেন্ড কখনোই নিতে আসে না। সেই থেকেই বুঝেছি লোকটা সুবিধার না। গায়ে হাত তোলে নাকি কে জানে, তুলতেও পারে। এসব পুরুষদের ধারা অসম্ভব কিছুই না। রুবি ম্যাডাম বিচক্ষণ মানুষ, তিনি অন্যের কথায় প্রভাবিত কম হন। তাই নাজমা ম্যাডামের কথা সব বিশ্বাস করলেন না, না করলেও একেবারে অবিশ্বাসও করলেন না। আসলেই তো নিশাতকে কখনো তো কেউ ড্রপ করে যায়নি। তাদের হাজবেন্ড শত ব্যস্ততার মাঝেও মাঝে মধ্যে তাদের নিতে আসে। কই, নিশাতে ম্যাডামের জন্য কাউকে তো দেখা যায়নি কখনো। তিনি চিন্তিত ভঙ্গিতে বসে রইলেন। স্কুল ছুটি হলো। সব কিছু গুছিয়ে বের হতে নিলে রুবি ম্যাডাম পেছন থেকে ডেকে উঠলেন। নিশাত থেমে হালকা হেসে বলল, কিছু বলবেন ম্যাম? রুবি ম্যাডাম হেঁটে এসে নিশাতের পাশাপাশি দাঁড়িয়ে বললেন,
আপনার সময় হবে কিছুক্ষণ? একটু কথা বলতাম আর কি। বেশি সময় লাগবে কি? আমার আবার বাসায় ফিরতে হবে। বেশি সময় নিব না। আচ্ছা বলুন ম্যাডাম। চাকরি, সংসার, জীবন কেমন চলছে আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রেখেছেন। ইদানিং বেশ ক্লান্ত লাগে আপনাকে, কোনো সমস্যা? না, আসলে একটু প্রেশার যাচ্ছে। রুবি ম্যাডাম ইতস্তত করতে করতে বললেন, আপনার সাংসারিক কোনো সমস্যা কিংবা জটিলতা থাকলে আমাকে শেয়ার করতে পারেন। সাধ্যের মধ্যে থাকলে চেষ্টা করব সমাধান দিতে। নিশাতের হাসি মুখ মলিন হয়ে গেল। যদিও নিকাবের আড়ালে রুবি ম্যাডাম তা দেখলেন না। নিশাত খানিকক্ষণ চুপ থেকে বলল, কোনো সমস্যা নেই ম্যাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কখনো সমস্যা হলে জানাবো। কথার প্রত্যুত্তরে রুবি ম্যাডাম সম্মতি জানিয়ে নিশাতের সাথে স্কুল থেকে বেরিয়ে এলো। ক্লান্তি ভঙ্গিতে বাসায় ঢুকে গোসল করে নামাজ পড়ে ভাত নিয়ে বসলো নিশাত। নাওয়ান নিশাত আসলেই তার পেছন পেছন ঘুরে। সারাদিন পর মাকে দেখলেই সব সন্তানই বোধহয় এমন চাতক পাখির মতো অপেক্ষা থাকে কখন মায়ের কোলে ঘাপটি মারবে। স্বামী সন্তানকে ভাত দিয়ে নিশাত বিছানায় শুয়ে পড়লো। মারণ তা দেখে কিছুই বলল না, জানি জিজ্ঞেস করে উত্তর পাবে না। আসবে একটাই, রেস্ট নিয়ে কিছুক্ষণ পর খাবে। খাওয়া দাওয়ার প্রতি মাত্রাতিরিক্ত অরুচি জন্মে গেছে নিশাদের। মারওয়ান ছেলেকে খাইয়ে দিয়ে মুখ ধুয়ে দিয়ে বলল, পাশের রুমে গিয়ে খেলো। নাওয়ান ছোট গাল ফুলিয়ে গোল গোল নজরে তাকিয়ে বলল। মার কাছে যাই দুধ খাবো। মারওয়ান চোখ রাঙিয়ে বলল, ওই তোকে একটু আগে এতগুলো ডানো দুধ খাওয়ালাম, এখন আবার দুধ খেতে চাস? কত বড় সাহস! কয়েকদিন পর পর তো দুধের বাতে কুটে কেন? বড় হচ্ছিস না? এখন দুধ খাওয়া বন্ধ। নাওয়ান বাবার দুই পাশে পা ছড়িয়ে গুলুমুলু আঙুল দুটো একটু ফাঁক করে বলল, না একটু খাবো, বেশি খাবো না। চুপ, একটুও না। এত বড় ব্যাটা হয়ে দুধ খাবে, আরেকবার দুধ খেতে চাইলে পাছায় সিল মেরে দেবো। পাটায় কিল মারবে? হ্যাঁ, দুধের বাতিক না কমলে একদম সিল মেরে দেবো। নাওয়ান চোখ বড় বড় করে তাকে হাত নাড়িয়ে নাড়িয়ে বলল। মারওয়ান ভাত প্লেটে বাড়তে বাড়তে বলল, না দুধের বাটি নাই। গুড, এবার ঠিক আছে, যা খেলা কর। নাওয়ানও বাধ্য শান্ত বাচ্চার মতো ঘাড় নাড়িয়ে অন্য রুমে খেলতে চলে গেল। মারওয়ান প্লেটে তরকারি নিয়ে নিজেও খেতে শুরু করলো। তার তাড়া আছে, এক জায়গায় যেতে হবে, তাই দ্রুত খাবার খেতে লাগলো। নিশাতের তন্দ্রা এসে গিয়েছিল, চোখ খুলে মারওয়ানকে খেতে দেখে ডাকলো। শুনুন। মারওয়ান খাওয়া থেমে গেল, ঘাড় ঘুরিয়ে নিশাতের দিকে চাইলো। নিশাত বালিশে মাথা ঠেকে ক্লান্ত গলায় বলল, আমাকে একটু ভাত খেয়ে দিতে পারবেন? মারওয়ান কি বলবে বুঝতে পারছে না, তার জরুরি একটা কাজ আছে। এখন নিশাতকে ভাত খাওয়াতে গেলে কাজটা যাবে, আবার নিজেরও খাওয়া হবে না। নিশাতের আবদারও ফেলতে পারছে না, সে চিন্তিত হলো বেশ। তারপর কি মনে করার জন্য ভাতের প্লেট নিয়ে নিশাতের পাশে বসে লোকমা এগিয়ে দিল। নিশাত উঠে বসে ভাত মুখে নিল, চোখে মুখে ক্লান্তি তার। মারওয়ান খাওয়াতে খাওয়াতে বলল, শরীর কি বেশি খারাপ? নিশাত ঘাড় নাড়িয়ে সায় জানালো। ভাতের লোকমা দ্বিতীয়বার এগিয়ে দিতে মারওয়ানের পকেটে ফোন প্রাইভেট হতে লাগলো। লোকমা এগিয়ে রেখেই পকেট থেকে বাটন ফোন বের করে রিসিভ করে কানে ধরলো। ওপাশ থেকে কি বলল কিছুই শুনতে পেল নিশাত, তবে মারওয়ানের চেহারা পরিবর্তন লক্ষ্য করলো। ফোন পকেটে ভরে লোকমা নামিয়ে নিতে গেলে নিশাত তার হাতের লোকমা ধরে মুখে পুরলো। মারওয়ান কোনো রিয়াক্ট করলো না, শুধু বলল, বাকিটুকু খেয়ে নিও, একটা কাজ আছে। কথা শেষ করে নিশাতকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধুয়ে বেরিয়ে গেল। নিশাত থালার দিকে টলমল চোখে তাকিয়ে রইল। আজকে সে জায়নামাজে অনেকক্ষণ কাঁদবে। তার একটা স্বাভাবিক স্বামী সংসার হলো না, এই আক্ষেপ তার আজীবন থাকবে। আড্ডাস্থলে বসে সিগারেটে ধোঁয়া উড়াচ্ছে ইহাব, পাশে সাব্বির, পল্লব, আসিম, মুহিব চা খাচ্ছে, আর হাসানও ইহাবের দুই চালা শামীম আর রবিন কেক খাচ্ছে। ইহাবকে চিন্তিত দেখাচ্ছে। সাব্বির চায়ের কাপে চুমুক দিয়েই বলল, তুই নাম্বার ওয়ানের বোনকে বিয়ে করছিস কেন? সত্যি করে বল তো। আমরা তো ভেবেছিলাম প্রতিশোধ নিতে বিয়ে করছিস, এখন তো কাহিনী উল্টো মনে হচ্ছে। একটু ব্যাপারটা ক্লিয়ার করবি তুই, আসলে কি পেস লাগাচ্ছিস? ইহাব চেয়ারে হেলান দিয়ে সিগারেটের ধোঁয়া নাক মুখ দিয়ে ছেড়ে উদাস কণ্ঠে বলল। যাক, অভিনয়টা খারাপ করিনি তাহলে। পল্লব ভ্রুকুচকে বলল, কিসের অভিনয়? এই যে প্রতিশোধ নিতে বিয়ে করার যে অভিনয় করলাম সেটাই।
যদি ভুল না হয় তাহলে মারওয়ান ও তোর মাঝে তৃতীয় পক্ষের উদ্দেশ্য ছিল এই নাটক, তাই তো? হুম। অসীম চায়ে বিস্কুট ভেজাতে ভেজাতে বলল, ইহাব তা ফল কিছু পেয়েছিস? নাম্বার ওয়ান কি তোকে ক্ষমা টমা করে গলায় গলায় মিলিয়েছে? কথাটা শুনে বিষাদ মাখা হাসি দিল, সিগারেটের আরেকটা ধরিয়ে বলল, ও কোনোদিন আমাকে ক্ষমা করবে না রে। আমার মৃত্যুতেও নাকি ওর কিছু যায় আসে না। ওকে আমি পাথর বানিয়ে দিয়েছি রে। সাব্বির, পল্লব, অসীম, মাহিব বন্ধুর দুঃখে ব্যথিত হলো। হাসান এমনিতেও কথা কম বলে, আড্ডায় তাকে খেতেই বেশি দেখা যায়, তবে আজ হঠাৎ খেতে খেতেই বলল, আমি হলেও ক্ষমা করতাম না। এত বিশ্বস্ত বন্ধুর থেকে যদি এত বড় অপবাদ পাই তাহলে ক্ষমা করার প্রশ্নে এত আসে না। তুই সেদিন ওকে শুধু অবিশ্বাস করিসনি, বরং ওর বিরুদ্ধে মিথ্যা সাক্ষীও দিয়েছিলি। আমরাও সবাই তোকে বিশ্বাস করেছিলাম। সঙ্গ সেদিনেই আমরা আমাদের নম্বর ওয়ার্ল্ডকে হারিয়েছি, যার কাছে একসময় আমাদের মূল্য ছিল সবার উদ্যোগে। এখন আর তার কাছে আমরা সে তুচ্ছ মূল্যহীন। আমাদের বাঁচার মরার ওর কোনো কিছু যায় আসবে। কথা শেষ করে হাসান চায়ে কাপে চুমুক দিল, তারপর আবারও বলল, ওর পরিস্থিতিতে আমাদের কিছু যায় এসেছিল কি? ওর খারাপ সময় আমাদের পাশে পেয়েছিল কি? তুই তো দিব্যি ক্যারিয়ার নিয়ে ভালো আসছি, তোর পরিবার ভালো আছে, কিন্তু ওর আর ওর পরিবারের উপর দিয়ে কি গিয়েছিল ভুলে গিয়েছিলিস? মাহবুব আঙ্কেলের তোর সাথে তার মেয়ের বিয়ে দিতে রাজি হলো কেন? সেটাই তো আমার মাথায় ঢুকছে না। তোর আর ওর পরিবারের সাথে যে দ্বন্দ্ব ছিল সেটা মেটালো কিভাবে? কি জাদু বলে মাহবুব আঙ্কেলকে বশ করলি আল্লাহ জানে। ইহাবের চোখ বড্ড জ্বলছে, কথাগুলো বুকে বিঁধেছে। মাহবুব আঙ্কেলকে রাজি করানো সহজ ছিল না, সে এক করুণ ইতিহাস। সে যে মাহবুব আঙ্কেলের পায়ে পড়ে ক্ষমা চেয়েছিল এই কথা কেউ কোনোদিন জানবে না, সে জানতে দিবে না। মান্নাকে বিয়ে করে সিকিউরিটি দিয়ে সে ভুলের প্রায়শ্চিত্ত করতে চেয়েছে, কিন্তু কিছু ভুলের প্রায়শ্চিত্ত বুঝি এত জলদি হয়? এক বিষাদ মাখা দীর্ঘশ্বাস ছেড়ে আধ খাওয়া সিগারেটের দিকে তাকে আওড়ালো। জ্বালিয়ে দিলে সিগারেটের ক্ষয় হয়, কিন্তু দুঃখগুলো জ্বলে পুড়ে ছাই হয় না কেন? টেবিলের উপর ছকছক করে আওয়াজ হচ্ছে। চেয়ারের উপর গম্ভীর হয়ে আশপাশ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে সম্পূর্ণ কালো কাপড়ে আবৃত ব্যক্তিটি। তার সামনে উপনীত হয়ে দাঁড়িয়ে আছে কয়েকজন লোক। ব্যক্তিটি ঠকঠক থামিয়ে বলল, কাগজটা দিন। একজন কাগজটি এগিয়ে দিল। ব্যক্তিটি ইশারায় সবাইকে বসতে বলল, তারপর কাগজ খুলে দেখলো সেখানে লেখা, আসবে সেইক্ষণ যদি ধরতে পারো আমার পণ। তার নিচে বেশ ডিজাইন করে লেখা 33। ব্যক্তিটি কাগজ টেবিলে রেখে বলল, বেশ জটিল ধাঁধা মনে হচ্ছে। জি স্যার, বেশ চতুর এবং দুরন্ত লোক বোঝাই যাচ্ছে। কথাটি শুনে ব্যক্তিটি কুটির হেসে আবারও টেবিলে ঠকঠক আওয়াজ করতে লাগলো। সামনের লোকটি ব্যক্তির রিয়াকশনে ভয় পেল কিছুটা। ব্যক্তিটি ঠিক ঠকঠক থামিয়ে গলায় সুর টেনে গাইতে লাগলো, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানায় আছে মন আমার দেহ ঘড়ি, একখানে চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা দিছে ছাইরা, জনম ভৈরা চলতে আছে মন আমার দেহ ঘড়ি। ব্যক্তিটি গান থামিয়ে সামনের লোকেদের ইশারা করে বলল, কিছু বুঝলেন? সবাই মাথা নাড়ো, অর্থাৎ বুঝেনি। ব্যক্তিটি এবার মুখে চুকচুক শব্দ করে বলল, এইটুকু যদি না বোঝেন তাহলে কিসের কাজ করতে এসেছেন আপনারা? মেয়ের বুদ্ধি নিয়ে এই প্রফেশনে এসেছেন? গানটা একটা ক্লু দিয়েছি, এবার বলুন কি সেই ক্লু? সামনের লোকগুলো চিন্তিত হলো। হঠাৎ একজন লোক বলল, একে কি করবেন? এত বড় বড় কথা পিছনে পিছনে বলতে পারেন, তার সামনে দেখব হিসু করে দিয়েছেন। আর কেউ না জানুক, তার ভয়ঙ্কর রূপের সাথে আমাদের সবারই ভালোই জানাশোনা আছে। সম্ভব হবেই বা কি করে? স্যার, ঘড়ির সাথে কোনো কানেকশন আছে কি? কথাটি শুনে ব্যক্তিটি রহস্যময় হেসে বলল, দাদা একটা নির্দিষ্ট সময় নির্দেশ করেছে,
বলতে পারবেন সেটি কোন সময়? লোকগুলো বুঝলো ব্যক্তিটির কথার টোন। ব্যক্তিটি একজনকে উদ্দেশ্য করে বলল, নিয়াজ সাহেব, আপনি বলুন। আপনার আইকিউ তো ভালো। প্রশাসনের সামনের উপবিষ্ট নিয়াজ নামের লোকটির উদ্বিগ্ন ঘমার্ত মুখশ্রী কাগজের উপর নিবদ্ধ হলো, যেখানে বড় বড় করে লেখা 33। সামনের ব্যক্তির চেয়ারের পারে সরু নেচে চেয়ে পেপার ওয়েট ঘুরাতে ঘুরাতে বলল, বলুন তো কয়টা বাজে? বেশ অনেকক্ষণ পর নিয়াজ নামক লোকটি বলল, 6টা অথবা 9টা। উত্তর শুনে ব্যক্তিটি ঠোঁট বাঁকিয়ে বলল, হলো না তো। স্যার, আপনি বলুন, আমাদের প্রেডিকশন কি ভুল হবে? ব্যক্তিটি দাঁড়িয়ে বুট জুতার খটখট আওয়াজ করতে করতে বোর্ডে গিয়ে 33 লিখলো। লিখে বলল, এখানে ধাঁধা যে দিয়েছে সে মাইন্ড গেম খেলতে চেয়েছে। সংখ্যা দুটো যদি উল্টো করে একত্র করি তাহলে কি হবে? কিছুক্ষণ নীরবতা চলে। ওপাশ থেকে উত্তর এলো, 8, তার মানে 8টা বাজে। ব্যক্তিটি উত্তর শুনে ঠোঁট বাঁকিয়ে হাসলো, বলল, আরে রিল্যাক্স, শেষ করতে দিন, আরও আছে। ইংরেজির কাজ তো শেষ, এখন বাংলায় 33-কে কি লেখা যায়? অবশ্যই 33। এবার এই দুটো সংখ্যা আলাদা করে যদি বলেন তাহলে কিভাবে বলবেন? 3 3, না হয় 2 3। ব্যক্তিটি মার্কার রেখে হাতের কালি মুছতে মুছতে বলল, আপনাদের জবাবের মধ্যে উত্তর আছে। কোথায় স্যার? 3 3 আর 2 3-এর মধ্যে কিভাবে উত্তর? মাঝপথে কথা থামিয়ে লোকটি বলল, স্যার, ডু ইউ মিন 2 hours 3 minutes? ব্যক্তিটি সায় জানালো, তারপর মুখ গম্ভীর করে বলল, তাহলে 8 তারিখ রাত 2:03 তাদের সাথে আমাদের সাক্ষাৎ হচ্ছে, কি বলেন? ওপাশ থেকে সমস্ত নিস্তব্ধতা চাপিয়ে উত্তর এলো, স্যার, আপনি কি শিওর 8 তারিখ রাত 2:03-এর কথা বলা হয়েছে? অন্য কিছু তো মিন করতে পারে। ব্যক্তিটি চারপাশে তাকাতে গম্ভীর আদল কঠিন করে বলল, অন্য কিছু মিন করবে না। বেশি কঠিন করেও ভাবা যাবে না, আবার সহজ করেও না। দুইভাবে ভাবলেই ধাঁধার উত্তর পাবেন না। যে দিয়েছে বহু মাথা খাটিয়ে এই ধাঁধা দিয়েছে যেন তাকে ধরতে না পারি, তাই মধ্যপন্থায় ভাবতে হবে। আর এটা ঠিক ধাঁধা না, গুগলি টাইপ প্রশ্ন। এগুলো সহজভাবে ভাবা যায় না, আর আমার সিক্স সেন্স এটাই বলছে। ওপাশ থেকে সম্মস্বরের জবাব এলো, ওকে স্যার, অপেক্ষা তাহলে 8 তারিখ রাত 2:03। নিশাত আজ আলমারির অব্যবহৃত ড্রয়ারগুলো খুলে খাতা বই নামাতে গিয়ে বেশ কয়েকটি চিঠি পেয়েছে। সচরাচর এই ড্রয়ারে কেউ খোলে না। চিঠিগুলো তার কাছে অস্বাভাবিক লেগেছে। চিঠিতে সম্বোধন কিলার জাত এবং আজাদ নামটা স্পষ্ট ছিল। এটা যে মারোরের চিঠি তা বুঝতে বিন্দুমাত্র সময় লাগেনি নিশাতের। বিভিন্ন ফুলের বিবরণ, নামের সিরিয়াল নম্বর, বিভিন্ন মানুষের তথ্য, সব রেকর্ড মার্ক করে গড়া চিঠিগুলো। নিশাতের এইসব দেখে চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামের বাড়ির চিঠির কথা স্মরণে এলো তার। এসব কি হচ্ছে? লোকটা কি খারাপ কোনো কাজে যুক্ত? এসব চিঠি তো ভালো করে ইঙ্গিত দিচ্ছে না। যদিও সব কিছু অস্পষ্ট, তবুও একটু বুদ্ধি খাটে বোঝা যায় এসব ভালো কোনো বার্তা নয়। তার হাত পা কাঁপছে, মনে হচ্ছে পুরো দুনিয়াটা নিয়ে ঘুরছে সে। কাজ করে না, মেনে নেওয়া যায়, তাই বলে কি খুন? সেই দিন কি আসলেই অ্যাক্সিডেন্ট করেছিল নাকি মার্ডার করতে যেয়ে আঘাত পেয়েছে? না, আর কিছু ভাবতে পারছে না নিশাত। অতিরিক্ত চাপ নিতে না পেরে মাথা ঘুরিয়ে পড়ে গেল সে। চোখ মেলে দেখলো অন্ধকার মেঝেতে শোয়া সে। নিশাতের প্রথম বুঝতে সময় লাগলো কোথায় সে। কতক্ষণ অজ্ঞান ছিল ঠিক জানা নেই তার। মাগরিবের পরপর আলমারি খুলতে এসেছিল, তারপর সবকিছু ঝাপসাভাবে স্মৃতিতে উকি দিল। বুকের উপর ভারী ভারী লাগছে। নাওয়ান গুনগুন করে কাঁদছে আর তাকে ডাকছে। নিশাত মাথা উঠাতে গিয়েও চোখ মেলে দেখলো অন্ধকার মেঝেতে শোয়া সে। নিশাতের প্রথমে বুঝতে সময় লাগলো কোথায় সে। কতক্ষণ অজ্ঞান ছিল সঠিক জানা নেই তার। মাগরিবের পরপর আলমারি খুলতে এসেছিল, তারপর সবকিছু ঝাপসাভাবে স্মৃতিতে উকি দিল। বুকের উপর ভারী ভারী লাগছে। নাওয়ান গুনগুন করে কাঁদছে আর তাকে ডাকছে। নিশাত মাথা উঠাতে গিয়েও খেয়াল করলো তার মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। মাথা খাড়া করতে পারছে না সে। দরজায় প্রবল থাকার শব্দে ব্যথা শরীর নিয়ে উঠে বসলো। নাওয়ান মাকে উঠতে দেখে চিৎকার করে কেঁদে উঠে বসতে লাগলো। মা, কথা বলি না কিনু, তোমাকে একটুবার ডাক
ডাকছি, উঠো নাই তুমি? নিশাদ ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে রাখলো খানিকক্ষণ। বাচ্চাটা ভীষণ ভয় পেয়েছে, কাঁপছে। ছোট্ট শরীরটা ছড়িয়ে ছিটিয়ে থাকা চিঠিগুলো ড্রয়ারে রেখে দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে দরজা খুললো সে। মারুয়ান বিধ্বস্ত ভঙ্গিতে বাইরে দাঁড়ানো নিশাদকে দেখেই বলল, এতক্ষণ লাগে দরজা খুলতে? প্রায় আধা ঘন্টা ধরে দরজা ধাক্কাচ্ছে, ফোন দিচ্ছে, কোনো রেসপন্স নাই। মহিষের মতো ঘুমাচ্ছিল নাকি? আজ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে যে? ফায়েজ ঘুমায়নি এখনো? নাওয়ান বাবার মুখে নিজের নাম শুনে বাবার দিকে কান্নায় ফোলা ফোলা নয়নে চাইলো মারওয়ান। ছেলেকে ফোপাতে দেখে বলল, কে রে, কাঁদিস কেন? কবুতরের ছাও? মা মেরেছে নাকি? নাওয়ান বাবার কথা শুনে আবারও কেঁদে দিল। মারওয়ান ছেলেকে কোলে নিয়ে বলল, থাক, কাঁদে না, তোর মাকে মার দেব না। নিষেধ কিছু না বলে রোবটের মতো রুমে চলে গেল। মাকে মারার কথা শুনে নাওয়ান আরো বেশি করে কাঁদতে লাগলো। মারওয়ান বলল, আরে মুশকিল তো, এত কাঁদিস কেন? নাওয়ান বাবার ঘাড়ে মুখ লুকিয়ে বলল, মা উঠতে বলে না, মাকে ডাকছি তা উঠে নাই। মারওয়ান ছেলেকে চেপে ধরলো, বলল, তোর মা ঘুমের দেশে পাড়ি দিয়েছিল, তাই দরজা খুলতে আজ লেট করেছে। এত ঘুম এলো কোত্থেকে বলতো? ছেলের সাথে কথা বলতে বলতে রুমে ঢুকে দেখলো নিশাত মাথায় হাত দিয়ে শুয়ে আছে। জিজ্ঞেস করলো, তুমি ঘুমের মধ্যে ওষুধ খেয়েছো নাকি? ছেলে ডাকেও নাকি আজ ওঠোনি? শরীর কি বেশি খারাপ? ওষুধ এনে দিতে হবে। নিশাত প্রত্যুত্তর করলো না, আগের মতোই শুয়ে থাকলো। মারওয়ান আর খাটলো না, নাগেটে ছেলেকে রেখে ফ্রেশ হতে চলে গেল। নাওয়ান আবারও মায়ের বুকের উপর গিয়ে শুলো। নিশাত ছেলেকে বুকে টেনে নিল। তার চোখের কার্নিশ বেয়ে উত্তপ্ত নজর গড়িয়ে পড়লো। এই পানি ব্যথার, মানসিক যন্ত্রণার নাকি ভবিষ্যতের কোনো কঠিন সিদ্ধান্তের তা বোঝা গেল না। জিনান খুব মনোযোগ দিয়ে সহকারে ফাইল ঘাটছে। কম্পিউটারে কিবোর্ডে খানিক পরপরই হাত চালাচ্ছে তার। নিওয়াজ নিজেও গ্লাভস পরে কি যেন পরীক্ষা করছে। মুমতাজের কোথা থেকে এসে ক্লান্ত হয়ে খালি চেয়ারে বসলো। জিনান তা দেখেই বলল, কি অবস্থা? কাজ কত দূরে গেল? বেশি প্রেশার যাচ্ছে নাকি? ভালোই, বুঝলেন, সবাই বুদ্ধির খেলা। মিস্টার জিনান আদহাম, মাথা খাটিয়ে এই প্রফেশনে টিকে থাকতে হয়, না হলে একবারে ডাক আউট হয়ে যেতে হবে। জিনান কম্পিউটারে মাউস ঘোরাতে ঘোরাতে বলল, তা তো অবশ্যই, বুদ্ধি ছাড়া এই পেশায় তো কোনো ভ্যালু নেই। যেসব যাই হোক, স্যার যে কাজে পাঠিয়েছেন সেটা কমপ্লিট করতে পেরেছেন? কোনো তথ্য জোগাড় করতে পেরেছেন কি? অবশ্যই। আপাতত 8 তারিখ রাত 2:03 আমাদের উপস্থিত থাকতে হবে। সেখানেই সম্ভবত আমাদের বহু প্রতীক্ষিত অতিথির আপ্যায়ন করা হবে। শালার এক একটা চক্র কি সাংঘাতিক, সবগুলোই মারাত্মক। কোনোটাকেই ফেলে রাখা যাচ্ছে না। কোনটা রেখে কোনটাকে যে ধরবো কুল কিনারা পাচ্ছি না। আগে এই চক্রকে ধরি, তারপর মার্ডারের কেসটা ওপেন করতে হবে। এবারে চক্রটা বেশি চালাকি করতে গিয়ে ধাঁধার মাধ্যমে আমাদের ইনভাইট করেছে। দেখা যাক কিভাবে টেক্কা দেয় এরা। জিনান তার নীল চক্ষু কুঞ্চিত করে সূক্ষ্ম করে বলল, তারা তো আর বোঝেনি আমাদের একজন ট্যালেন্ট অফিসার আছেন, যিনি বুদ্ধি দিয়েই তাদের ক্লু ধরে বাংচাল করে ফেলবেন। কি যে বলেন না, আপনিও কিন্তু কম ট্যালেন্ট নন মিস্টার। আমি যদি ট্যালেন্টেড হতাম তাহলে তো আমিই যেতাম মিস্টার। মুমতাজের রকিং চেয়ারে হেলান দিয়ে দুলতে দুলতে বলল, আর ইউ জেলাস? অফকোর্স নট। মুমতাজির হাসলো, তারপর হাসি থামিয়ে বলল, তারপর বলুন, আর কোনো ক্লু কি পেয়েছেন ওই মার্ডারের সম্পর্কে? নেওয়াজ এতক্ষণ চুপই থাকলো, তারপর এবার মুখ খুললো। ল্যাপটপে টাইপ করতে করতেই বলল, আমাদের টিমের লোকেরা তথ্য দিলেও খুনির স্ত্রী আর একটা সন্তান আছে। স্ত্রী সম্ভবত চাকরি করে, ভুলও হতে পারে। যেই ধুরন্ধর মাল, আসল তথ্য জোগাড় করা অত্যন্ত দুরূহ ব্যাপার। তারপরেও যতটুকুই কালেক্ট করা হয়েছে মিথ্যা মনে হচ্ছে না, কারণ সেদিন আমরাও জেনেছিলাম খুনির পরিবারের 2 জন সদস্য। জিনান কম্পিউটার স্ক্রিনে তাকে নিলাম চক্ষু প্রসারিত করে টাইপিং করতে করতে বলল, আমারও তেমনটা মনে হচ্ছে। মুমতাজের চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়িয়ে সম্মতি জানালো, অতঃপর কফির কাপে চুমুক দিল। কি হবে সামনে? তারা কি আদৌ কোনো সলিউশন বের করতে পারবে, নাকি অসফল হবে? সবে এখন গোলক ধাঁধা। অপরাহ্নের শেষ প্রহর প্রেভাকরের অবসর ছায়া নিঃশব্দে মিশে যাচ্ছে দিগন্তে। প্রকৃতির নিয়মে তারা এগিয়ে চলবে। মহান রবের বিচিত্র সৃষ্টি এই জগৎ সংসার। দিন যায়, রাত আসে, আবার রাত পেরিয়ে দিনের আগমন ঘটে।
কোথা থেকে কোথাও একটু খামতি কিংবা বিশৃঙ্খলা নেই। কি নিখুঁত সৃষ্টিকর্তার নিপুণ সৃষ্টি। বাড়ির লনে বসে বিকেলের এই স্নিগ্ধ সময়টুকু উপভোগ করছে উর্মি ভূঁইয়া। একটু পর পর কফিতে চুমুক দিচ্ছেন আর গভীর আননে বইয়ে মুখ ডুবিয়ে রেখেছেন। হাতে মার্কিন রাইটার। বইটি একজন খ্রিস্টান মায়ের নিজের মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ করার সত্য ঘটনা অবলম্বনে লিখিত। এই মুহূর্তে উর্মি ভূঁইয়া সম্পূর্ণ মনোযোগ বইটিতে নিমগ্ন। এক ধরনের কৌতূহল, পরবর্তী কাহিনী জানার প্রবল আকাঙ্ক্ষা তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে। মানা নিজেও একটু আগে শাশুড়ির সাথে সাথে সময় কাটাতে উপভোগ করছিল, তবে শাশুড়িকে সম্পূর্ণ বইয়ে ডুবে যেতে দেখে আশপাশে প্রকৃতিতে নিজেকে বিলিয়ে দিতে মনে মনে দোয়া দুরুদ জিকির পরে মনোযোগী হয়েছে। একটু পরপর সন্ধ্যা নাস্তা বানানোর তাগিদ উঠলে গলা পরিষ্কার করে বার কয়েক উর্মি ভূঁইয়াকে ডেকেও উঠল। উর্মি ভূঁইয়া বইয়ে এমনই মজেছেন, আশেপাশে কথা কিংবা আওয়াজ তার শ্রবণেন্দ্রিয়তে প্রবেশ করছে না। শেষে মানা কিছু একটা জোরে ডেকে উঠলে উর্মি ভূঁইয়া বইয়ের পাতা হতে নেত্র সরিয়ে উঠে মান্নার পানে চাইল। চশমার ভেতরের গভীর নেত্রপলব ঝাপছে শুধালেন, ডাকছিলে, কিছু বলবে? মানা একটু ইতস্তত করতে করতে বলল, আম্মু ডিস্টার্ব করলাম? আসলে সন্ধ্যায় নাস্তায় আজকে কি খাবেন সেটা জানতেই টাকা। তোমার ইচ্ছে অনুযায়ী একটা কিছু করে ফেলো বলে আবারও বইয়ে মনোযোগী হলেন। মানার উর্মি ভূঁইয়ার হাতের বইটি পড়ার তীব্র ইচ্ছা জাগ্রত হলো, কিন্তু ইংরেজি কম বোঝায় সেই ইচ্ছে সেখানে দমে গেল। একটু ধীর স্থির স্বরে জিজ্ঞেস করল, আম্মু বইটা কি নিয়ে লেখা জানতে পারি? উর্মি ভূঁইয়া তার মুখশ্রী মানার পানে তাক করে বললেন, একজন কনভার্টেড মুসলিম নারীর কাহিনী। বইয়ের লেখক সেই কনভার্টেড মুসলিম নারীর মা। লেখকের মেয়ে জডি আময়ে মুহাম্মদ জায়েদ পারিবারিক খ্রিস্টান পরিবেশ থেকে ইসলাম গ্রহণ করেন এবং সেই প্রেক্ষাপটেই বইটির কাহিনী আবর্তিত। বইটি শুধু দুজনের অভিজ্ঞতা নয়, বরং এটি 53 জন আমেরিকান মুসলিম মুসলিম নারীর সাক্ষাৎকার, সংকলন ও বিশ্লেষণ। অতএব ইসলাম গ্রহণের কারণ, প্রতিক্রিয়া এবং প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরা। কাহিনী শুনে মানহা আকর্ষণ বোধ করলো, যেন কৌতূহল বশত জিজ্ঞেস করলো, মেয়েটির মা অর্থাৎ লেখকও কি পরবর্তীতে মুসলিম হয়েছিলেন? উর্মি ভূঁইয়া কফিতে চুমুক দিয়ে বললেন, না, সেরকম কোনো কথা বইয়ে উল্লেখ নেই। সম্ভবত তিনি খ্রিস্টানই থাকে। ও আচ্ছা, খ্রিস্টান হয়ে মেয়েকে ইসলাম ধর্ম পালন করতে দিয়েছেন, বাধা দেননি? অবশ্যই দিয়েছে। কেউই ধর্মান্তিক হওয়াকে স্বাভাবিকভাবে নেয় না। এই বইয়ের তার মেয়ের সংগ্রাম, তাদের দ্বন্দ্ব মানিয়ে নেওয়া, ইসলামকে জানা, বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে ইসলাম সম্পর্কে শ্রদ্ধা বাড়ার কাহিনী উল্লেখ আছে। তার মেয়ে কিংবা ইসলাম গ্রহণকারী আমেরিকান নারীরা তাদের থেকে এই ভিন্ন পথ কিংবা ধর্ম অনুসরণ করেছে দেখেই বইয়ের নাম দিয়েছেন ডটার্স অফ এনাদার পার্ট। মানা মনোযোগী শ্রোতার মতো এতক্ষণ বইয়ের কাহিনী শুনছিল। ভালোই লাগছিল তার শুনতে। উর্মি ভূঁইয়ার অসংখ্য গুণের মধ্যে অন্যতম একটি গুণ হলো চমৎকার করে কথা বলতে পারে। যখন কথা বলে, যখন সে যেন সারাক্ষণ শুনতে ইচ্ছে করে। বুদ্ধিতৃপ্ত এই সুবক্তা ও মাধুর্য ভাসিনীকে মানহা যত দেখে ততই অবাক হয়। মাশাআল্লাহ। মাগরিবের আজানের শব্দে চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এলো সে। অতঃপর আজানের উত্তর দিতে লাগলো। উর্মি ভূঁইয়াও বই বন্ধ করে আজানের বাক্যগুলো মুয়াজ্জিনের পরিবর্তনে পুনরাবৃত্তি করতে লাগলেন। ব্যতিক্রম কিছু জায়গা ছাড়া এটা মানহা তাকে কয়েকদিন আগে শিখিয়ে দিয়েছিল। এরপর থেকে 5 বারে আজানের জবাব দেন তিনি। ধর্মীয় জ্ঞান যদিও সীমিত, তবে তার মানার সংস্পর্শে এসে অনেক কিছুই জানতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আজানের উত্তর এবং দোয়া শেষে দুই শাশুড়ি বৌমা নামাজ পড়তে চলে গেল। ইহাব আজকে সন্ধ্যার পরপরই বাসায় চলে এসেছে। সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে খেয়াল হলো রান্নাঘরে কেউ আছে। সে উর্মি ভূঁইয়া মনে করে সেদিকে পা বাড়লো। মায়ের সাথে জরুরি কিছু আলাপ সারা দরকার। বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে মায়ের উদ্দেশ্যে গেয়ে উঠল, আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে পরাণ আমার রয় না পরাণে। ব্যাস এতটুকুই, আর গাইতে পারলো না। মায়ের পাশে মানহাকে দেখে গান গলায় ঢুকে গেছে। উর্মি ভুইয়া ছেলে আর ছেলের বউয়ের দিকে চেয়ে আছে। সোজা রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। এসেছিলেন মানহাকে সাহায্য করতে, এখন ছেলে আর ছেলের বউয়ের জন্য গান গাইতে গাইতে ঢুকবে, সেটা তো আর বোঝেননি তিনি। তার সেখানে কাবাবে হাড্ডি হওয়ার কী দরকার। অন্যদিকে ইহাব মাকে বেরোয় যেতে দেখে পুরোই বুকাই বনে গেছে। গানটা তো মাকে উদ্দেশ্য করেই গিয়েছিল, কিন্তু মা দেখি উল্টোই বুঝলো। ধুর ছাই, এই গান কোন কুক্ষণে যে গাইতে গিয়েছিল সে। মানহা এদিকে লজ্জায় রাগে লাল হয়ে উল্টো ফিরে কাজ করছে। শাশুড়ির সামনে কি বেজ্জতিটা না হলো আজ। লোকটা তলে তলে শয়তান আছে, একা পেলেই চেপে ধরতে চায়। ছি। ইহাব গলা খাকারি দিয়ে বলল। শোনো, ইহাবকে কথা শেষ করতে না দিয়ে মানহা অন্যদিকে ফিরে বলতে লাগলো। আমি কিচ্ছু শুনতে চাই না, কখনো গান গাই না। আজকে শাশুড়ির সামনে ইজ্জতের দফারফা করতে এসেছে। আম্মু কি ভাববেন? আপনার থেকে কি এসব গান টান শোনার সম্পর্ক হয়েছে আমার? বেলেহাজ পুরুষ, খালি ছোক স্বভাব। ইহাব রেগে গেল। কত বড় সাহস, তাকে ইনডাইরেক্টলি বেহেয়া লুচ্চা বলছে। গলায় জোর বাড়িয়ে দাঁতে দাঁত পিষে বলল। ও হ্যালো, গানটা তোমার জন্য গাইনি, এটা মাকে উদ্দেশ্য করে গেয়েছি। বোঝায় ভুল হয়েছে তোমাদের, তাই নিজেকে এত প্রায়োরিটি দেওয়ার কিছু নেই। আমি নাকি ছোক স্বভাব, মন চাচ্ছে ছোক স্বভাব কি ও কত প্রকার উদাহরণ সব বুঝিয়ে দেই। মানহা আজকে উঠছে বলল। না দরকার নেই, দুঃখিত, বোঝার ভুল হয়েছে, আপনি যান। ইহাব মুখ গম্ভীর রেখে বলল। মনে থাকে জানো, না হলে আরেকবার অপবাদ পেলে গোড়া সহ সব বুঝিয়ে দেব। দেখতে শুনতে হাফহাতা, বুঝে পুরো কলকাতা। বলে গটগট পায়ে বেরিয়ে গেল। মানহা ভীষণ লজ্জা পেল, পুরো অপমানিত হয়ে গেল। সে মাথা থেকে সবকিছু ঝেড়ে নাস্তা বানাতে মন দিল। পদ্মালয় বাড়ির হলরুমে আয়েস করে দুজন ব্যক্তি বসা। মানহা লোক দুটোকে এক পলকের জন্য দেখেছে। সুঠাম দেহ, গায়ে কোচ, জন মাথায় খাঁচা পাকা চুল দুজনের। একজনের একটু বেশি পাকা, সম্পর্কে এবার মামা হন তারা। বড় জনের নাম উমায়ের ভুইয়া এবং ছোট জনের নাম উজান ভুইয়া। উমি ভুইয়ার মতোই বেশি ব্যক্তিত্ববান, কথাবার্তা, চালচলন ও শৌখিনতা প্রকাশ পায়। ইহাব ফ্রেশ হয়ে নিচে এসে মামাদের দেখে এগিয়ে আসলেন। উমায়ের ভুইয়া ও উজান ভুইয়া ভাগ্নিকে জড়িয়ে ধরলেন। উর্মি ভুইয়া নাস্তা এনে টেবিলে দিলেন। উমায়ের ভুইয়া বোনকে উদ্দেশ্য করে বললেন। কিরে, ইদানিং খোঁজ খবর নেই, বলে গেছিস নাকি তোর জামাই খোঁজ নিতে দেয় না? উর্মি ভুইয়া বড় ভাইয়ের সাথে তালে তাল মিলিয়ে বলল। আফা ভুলে গেছে আমাদের, ফোন দিলেও পাই না। উর্মি ভুইয়া তাদেরকে অপর পাশে বসে বললেন। ভুলিনি, ব্যস্ততা বেড়েছে রে ভাইজান, তুমিও তো এখন আর এ বাড়ি আসো না। কথাটা উমায়ের ভুইয়া উদ্দেশ্যেই বললেন। উমায়ের ভুইয়া চায়ের কাপে চুমুক দিয়ে বললেন। আমারও কাজের প্রেশার বেড়েছে, কয়েকদিন ধরে আসতে চাচ্ছিলাম, কিন্তু সময়ে কুলে উঠতে পারিনি। আমি ফ্রি হলে উজানের ব্যস্ততা বাড়ে, আবার ওর ব্যস্ততা কমলে আমারটা বাড়ে। হয়েছে, আর অজুহাত দিতে হবে না। কি রে উজান, চা নিচ্ছিস না কেন? উজান ভুইয়া এতক্ষণ ভাগ্নির সাথে ফিসফিস করে আলাপি করছিলেন। বোনের ডাকে চা নিয়ে আবারও ভাগ্নের কাজ সাথে আলাপি মগ্ন হল। ওদেরকে আনুনি ভাইজান, কতদিন দেখি না বাচ্চাগুলোকে। কথাটা শুনে উমায়ের ভুইয়া একটু গম্ভীর হলেন, তারপর ধীরে বললেন। ওমা আর ইমা কেউই আসতে চায় না, জোর করেও আনতে পারি না। যাই হোক, ইহানা বা কই? শুনলাম ইহাবের বিয়ে দিয়েছিস, আমাদের না জানিয়ে বিয়ে করানো কি ঠিক হয়েছে? উর্মি ভুইয়া চায়ের কাপ নামিয়ে রেখে বললেন। এখনো অনুষ্ঠান করিনি ভাইজান। এরকম অনুষ্ঠান ছাড়া অনারবরহীন ভাবে বউ তুলে এনেছিস কেন? চেয়ারম্যান বাড়ির মান ইজ্জত আর রাখলো না ইমতিয়াজ ভুইয়া। বউ কই দেখি, কেমন বউ এনেছিস আমাদের ভাগ্নের জন্য? ইয়াব চিকেনে ফ্রাই কামড় বসিয়ে দিয়ে বলল। ও মাহরাম ছাড়া কাউকে দেখা দেয় না মামু, তোমাদের সামনে আসবে না। উমার ভুইয়ার ভ্রু কুঞ্চিত হলো, সুকুচকে রেখে জিজ্ঞেস করলেন। মারাম আবার কি? আমরা হলো মামা শ্বশুর, আমাদের দেখা দিলে কি হবে? তোমরা মামা শ্বশুর হলে ওর জন্য পরপুরুষ, মানে নন মাহরাম।
ইসলামে মামা শ্বশুরকে দেখা দেখা দেওয়া জায়েজ নেই। ইহাবের নির্বিকার উত্তর। সসে চিকেন ফ্রাই জুবিয়ে আবারও খেতে লাগলো। উমায়ের ভুইয়া গম্ভীর বদনে চেয়ে আছে ভাগ্নের দিকে। উর্মি ভুইয়াকে উদ্দেশ্য করে বললেন, ধার্মিক বউ এনেছিস ইহাবের জন্য? ধার্মিক মেয়েরা তো অসামাজিক হয়, এরা কাউকে দেখা দিবে না, কিছু হলেই হাদিসের বাণী ছুড়বে, মাশাল্লাহ দিবে, কিছু থেকে কিছু হলেই খালি জ্ঞান ডালবে। এরকম মেয়ে আদৌ চেয়ারম্যান বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে? এই বাড়ির বউরা হবে শিক্ষিত, স্মার্ট, সামাজিক, কালচারাল, আর এত হতাশ। উর্মি ভুইয়া মুখ খোলার আগে ইহাব একগুয়ে উত্তর স্বরে বলল, শোনো মামু, আমরা ধর্মকর্ম ঠিক করে পালন করি না দেখেই ভেবে নিয়েছো আমাদের কাজকর্ম স্মার্টনেসের মধ্যে পড়ে? একদমই না। আমরা ভুল লাইফস্টাইল বেছে নিয়েছি। এটা বেছে নিয়েছি দেখি অন্য কেউ সঠিক লাইফস্টাইল বেছে নিলে তাকে অসামাজিক, আনস্মার্ট, খ্যাত বলাটা কাইন্ড অফ হিপোক্রেসি। বিশ্বজাহানের মালিক তোমাকে সৃষ্টি করে কিছু গাইডলাইন ও বিধিনিষেধ দিয়েছেন, তা তোমার কাছে অসামাজিক আর মানুষের বানানো এসব সামাজিক স্মার্টনেস? সৃষ্টিকতা বেশি জানেন নাকি তার সৃষ্টি? ইহাবের কথা উমায়ের ভুইয়া মুখে রাগে নাকি অপমানে লাল হয়ে গেছে ঠিক ঠাউর করা গেল না। ইহাব উঠে চলে যেতে নিলে হঠাৎ কি মনে করার জন্য আবারও পিছু করে বলল, বেশি পজনেস দেখাতে গিয়ে আল্লাহর বিধানের উপর নাক ছিটকানো, আঙ্গুল তোলা কিংবা তাচ্ছিল্য করা বন্ধ করো। তুমি বা আমরা ধর্ম পালন না করলেও আল্লাহর কিছু আসবে যাবে না, বরঞ্চ আমাদের নিজেদেরই ক্ষতি হবে। আফটার অল সবাইকে একদিন মরতে হবে এবং হাসরের দিন আল্লাহ তাআলার মুখোমুখি হতে হবে। কথা বলে মানহা কয়েকদিন আগে তাকেই বলেছিল। সে ধর্মীয় কোনো একটা বিষয়ের উপর এসেছিল দেখে মানহা সেদিন এমন উত্তর দিয়েছিল তাকে। আজকে কাজে লেগেছে। উমায়ের ভুইয়া ভাগ্নের যাওয়ার পানে তাকিয়ে রুক্ষ কঞ্চে উর্মি ভুইয়াকে বললেন, তোর ছেলে দেখি বইয়ের গোলাম হয়ে গেছে, সামান্য একটা কথায় কত জ্ঞান জেরে গেল। নিশ্চয়ই বইয়ের থেকে শিখেছে। জামাই বউ মিলে জ্ঞান জারার প্রতিযোগিতায় নামবে এবার। কথা শুনে উর্মি ভুইয়া ভাইকে বোঝাতে লাগলেন। নিশাত কয়েকদিন ধরে একেবারে চুপচাপ হয়ে গেছে। স্কুল ঘর সামলে বাকি সময়টুকু ইবাদতে মশগুল থাকে। আজকেও ঘরের কাজ সম্পূর্ণ করে জায়নামাজ বিছিয়ে ইবাদতে মনোনিবেশ করলো। নাওয়ান মায়ের কোলে বসে মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনছে। ইবাদতের সময় বাচ্চাটা কথা বলে না, একেবারেই শান্ত হয়ে থাকে। নিশাত কোরআন তেলাওয়াতে শেষে ছেলের মাথায় ফু দিয়ে কোলে ঢুকিয়ে বলল, আব্বা, আমাদের মালিক কে? আল্লাহ। আমরা কার গোলাম? আল্লাহ। তুমি কি আল্লাহর উত্তম বান্দা হবে? নাওয়ান ঘাড় ঘুরিয়ে সম্মতি জানিয়ে বলল, হব। নিশাত ছেলের ফুলু ফুলু গালে চুমু দিয়ে বসে রইল। আমাদের নবী কে নাহওয়ান? নাওয়ান মাথা চুলকে একটু ভাবতে লাগলো। বাচ্চাটার মাথায় এত কিছু থাকে না। অনেক ভেবে উত্তর দিল, হযরত মুহাম্মদ। নিশাত বাকিটুকু বলে দিল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চাটা মাকে অনুসরণ করতে চাইলো কিন্তু ঠিক পারলো না। নিশাত কয়েকবার মুখে পড়ালো, পরে একটু আয়ত্ত করতে পারলো। ছেলেকে আরও কিছু শিক্ষা দিল। বাচ্চাটা মন দিয়ে শিখতে লাগলো। দরজা খুলে দিতেই নাওয়ান বাবাকে লম্বা সালাম দিল, যা একটু আগে নিশাত শিখিয়েছে। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি ওয়া বারাকাতুহু। মারুন অবাক হয়ে তাকিয়ে রইল পাঞ্জাবি পরা নাদুস নুদুস বাচ্চাটার দিকে, যে বর্তমানে নিশাতের কোলে বসে তার দিকে মাসুম চেহারায় তাকিয়ে আছে। মারওয়ান অবাক হয়ে জিজ্ঞেস করল, কি বললি কবুতরের ছাও? চারা দিচ্ছি, উত্তর দাও। আচ্ছা 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 আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। নিশাত সালামের ভুল উত্তর দেয়া পছন্দ করে না। মারওয়ানের মুখে থেকে খালি ভুলটাই বেরিয়ে যায়। নিশাত কয়েকবার শিখিয়ে দিয়েছে তবুও ভুলে যায়। উত্তর দেওয়া হলে নাওয়ানের বাবার কোলে ঝাঁপিয়ে পড়লো মারওয়ান। ছেলেকে কোলে নিয়ে রুমে যেতে যেতে বলল, কে রে, আজকে হাজির হচ্ছিস কেন? নাওয়ান হাত বাড়িয়ে নাড়িয়ে নাড়িয়ে বলল, আজকে নামাজ পড়ছি, অনেক কিছু শিখছি। হাত প্রসারিত করে অনেক বোঝালো। মারওয়ান বলল, তাই? কে শিখিয়েছে? মা শিখিয়েছে। ছেলেকে বিছানায় দাঁড় করিয়ে ঘামে ভেজা শার্ট ছাড়াতে ছাড়াতে বলল, তোর মা তো ফুলে আছে, মুখ খুলতে গিয়ে উড়ে টুরে যায়নি? নাওয়ান ঘাড় নাড়িয়ে বলল। মারওয়ান
খালি গায়ে ফ্যানের দিকে নিচে দাঁড়িয়ে বলল, উড়লো না কেন? উড়া উচিত ছিল, কয়েকদিন ধরে ফুলে আছে। বলেই কপালের ঘাম হাত দিয়ে ঝেড়ে ফেলো। নিশাত রুমে ঢুকেই বাবা ছেলের দিকে এক নজর তাকিয়ে ড্রয়ার খুলে শুকনো জামা কাপড় ভাঁজ করে রাখলো। মারওয়ান কোমরে হাত দিয়ে নিশাতের দিকে তেসরা চোখে চাইলো। উদ্দেশ্য নিশাত কি করে তার দেখা। ঘটনা কিছুই বুঝতে উঠতে পারছে না। কয়েকদিন ধরে পুরো সাইলেন্স হয়ে গেছে। ছেলের সাথেও কথা বলে না, তার সাথেও একদম কথা বলেই না। প্রথম বার্তা না দিলেও গতকাল থেকে খেয়াল করেছে নিশাতের অদ্ভুত আচরণ। কাহিনী তো কিছু ঘটেছে একটা। স্কুলের ওই ফালতু মহিলা কলিগটা আবার রসি কোনো বদনাম করেনি তো? কিন্তু সে তো এখন আর নিশাতের স্কুলের এরিয়ায় সিগারেট টানতে যায় না। তাহলে নিশাত নিজের কাজ গুছিয়ে রুম থেকে বেরিয়ে পাশের রুমে চলে গেল। মারওয়ান আর কিছু না ভেবে ছেলেকে খেলনা দিয়ে গোসল করতে ঢুকলো। ঘামে পুরো চিটচিটে হয়ে আছে শরীর। এই শরীরে ঘুমাতে পারবে না, অস্বস্তি লাগবে। গোসল শেষ করে খালি গায়ে লুঙ্গি পরে বের হলো মারওয়ান। সে বাথরুমে ঢোকার পর নাওহানকে পাঞ্জাবি পাল্টে স্যান্ডু গেঞ্জি পরিয়ে দিয়ে গেছে নিশাত। তাকে গাড়ি নিয়ে লাফাতে দেখে বলল, এই পেঙ্গুইন, লাফাচ্ছিস কেন? নাওহান ফোকলা হেসে বলল, গাড়ি বুম বুম করে চলে। মারওয়ান ভেজা চুল গামছা দিয়ে মুছতে মুছতে বলল, তুইও গাড়ির মধ্যে ঢুকে গেছিস নাকি? গাড়ি ছোট, ঢুকা চাই না। মারওয়ান ছেলের দিকে চাইলো। বাচ্চাটা গাড়ি নিয়ে কি আনন্দ নিয়ে খেলছে, যেন সে নিজেই গাড়িটা চালাচ্ছে। জিজ্ঞেস করলো, গাড়ি বড় হলে ঢুকতে? নাওয়ানের চোখ চকচক করে উঠলো। মারওয়ান চোখ সরিয়ে নিল। ওই চোখে বেশিক্ষণ তাকানো যায় না। সে নিশাতকে জোর করে ডেকে উঠে ভাত দিতে বলল। বেশ কিছুক্ষণ হয়ে গেল, নিশাতের সারা শব্দ পাওয়া গেল না। মারওয়ান রান্নাঘরে উকি দিয়ে দেখলো কেউ নেই। তারপর পাশের রুমে গিয়ে দেখলো নিশাত গভীর ঘুমে মগ্ন। মারওয়ান ধীর স্থির ভঙ্গিতে হেঁটে নিশাতের পাশে শিউরে গিয়ে দাঁড়ালো। চোখের নিচে কালো দাগ পড়া, ক্লান্ত অবসাদপূর্ণ চেহারা এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সারাদিন হাঁপিয়ে ওঠা ক্লান্ত দেহ ঘুমের মধ্যে একটু বিশ্রাম পায় যেন। মানুষ ঘুমের মধ্যে একমাত্র সুখী। নেই কোনো চিন্তা, নেই কোনো কাজ। ইহজাগতিক সকল কাজের ইস্তফা ঘটিয়ে নিশ্চিন্ত এক যাত্রা। ছেলেকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে টেবিলে বসে কি যেন লিখছে মারওয়ান। চোখ মুখ গম্ভীর। গভীর রাত, কলমে খচখচ আওয়াজ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। একটু পর সবকিছু গুছিয়ে নিশাতের রুমে গেল। মশারি টানিয়ে দিয়েছে সে। মশার উপদ্রব বেড়েছে। নিশাতকে আরেকবার দেখে লাইট বন্ধ করে ছেলের কাছে চলে গেল। ফজরের খানিক আগে নিশাতের ঘুম ভেঙে গেল। উঠে অজু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়ালো। কয়েকদিন ধরে নিয়মিত ইস্তেখার করছে, নামাজ পড়ছে নিশাত। একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। সংসার এখন তার কাছে বিশ্বের মতো লাগে। বিপরীত পাশে মানুষটাকে সহ্য হয় না, তাই বড় রকমের সিদ্ধান্ত নিতে চাচ্ছে। এই জন্য ইস্তেখার মাধ্যমে আল্লাহর সিদ্ধান্ত জানতে চায় সে। এখন শুধু আল্লাহ তাআলার ইশারা ইঙ্গিতেরই অপেক্ষা।